বলো, প্রফিট এন্ড লসে কার কোথায় কি প্রবলেম রয়েছে? বলো, 1 থেকে 5-এর মধ্যে কোন টাইপে কার প্রবলেম রয়েছে? 1 থেকে 5-এর মধ্যে কোনো প্রবলেম নেই? তো বলো, 5 থেকে 10-এর মধ্যে বলো। স্যার আমার 10 একটা প্রবলেম মানে হচ্ছে লাস্টে মানে টাইপ মানে 3টে দিয়েছেন তো লাস্টে কয় নম্বর? 10-এর 10-এর। 10-এর তো 3টে দিয়েছে মানে থার্ড ওকে, নাম্বারেরটা। ওকে, ঠিক আছে, বেশ। তার আগে কারো কোনো প্রবলেম নেই, তাই তো? চলো, 10-এর এটা বলছে একটি রেডিওর ধার্য মূল্য হচ্ছে 480 টাকা। দোকানের মালিক প্রথমে 10% ছাড় দেওয়া সত্ত্বেও তার 8% লাভ হয়। যদি কোনো ছাড় দেওয়া না হয় তাহলে দোকানদারের শতকরা কত লাভ হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে ধার্য মূল্য 480 টাকা বলেছে, আমার ধার্য মূল্য দরকার নেই। কেন? কারণ আমার যেটা পার্সেন্টেজে আমাকে অপশানে দিয়েছে, পার্সেন্টেজে যদি আমার উত্তর চেয়ে থাকে, তাহলে আমি ক্রয় মূল্য কি করব? ক্রয় মূল্য আমরা ধার্য মূল্য আমরা 100 ধরব। না, ক্রয় মূল্য আমরা 100 ধরব। ঠিক আছে? দেখো, 10% ছাড় দেওয়া সত্ত্বেও আমার 8% লাভ হয়েছে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে ক্রয় মূল্য 100, সেখানে ধার্য মূল্য কত আমরা পাবো? ধার্য মূল্য পাবো এই 100-র সঙ্গে আগে দুটো অঙ্কে করেছিলাম কি, 10% ছাড় দিয়েছে মানে 90, আর 8% লাভ মানে হচ্ছে 108, তাই না? হ্যাঁ কি না? ওকে হ্যাঁ স্যার। স্যার। তাহলে বেশিটা আমার উপরে যাবে, কমটা নিচে, কারণ ধার্য মূল্য বেশি হবে। তাই বেশিটা উপরে, নিচে কম দিয়ে দেবো, আমরা ধার্য মূল্যটা পেয়ে যাব। এখন যদি এটা ধার্য মূল্য করতে চাও, তো একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কেটে দাও, 9 দিয়ে এটা কাটলে আমরা পাই 12, তার মানে 120 হচ্ছে ধার্য মূল্য। 100 স্যার, টাকা আমার কেনা হ্যালো। দাম, আর 120 টাকা হচ্ছে আমার ধার্য মূল্য বা বিক্রয় ধার্য মূল্য। এখন স্যার, বলেছে যদি কোনো ছাড় না দেওয়া হয়, যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে ধার্য মূল্যেই বিক্রি হবে, মানে 120 টাকাতেই বিক্রি হবে। তাহলে 100 টাকার জিনিস যদি 120 টাকায় বিক্রি হয়, তাহলে আমার 20 টাকা লাভ থাকবে, মানে 20% লাভ থাকবে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। বলো, মাঝখানে কে কথা বলছিলে? ও স্যার বললাম, স্যার ধার্য মূল্যটা দেওয়া থাকলে স্যার কমটা তো উপরে হয়। ধার্য মূল্য, আমি তো ধার্য মূল্য ধরে বের করছি না, আমি ক্রয় মূল্য ধরে বের করছি। ও আচ্ছা স্যার, ঠিক আছে। ক্রয় মূল্য আমি 100 ধরে নিয়েছি, সেখান থেকে ওইখানে ধার্য মূল্যের কোনো দামই নেই। ঠিক আছে, এখানে ডাইরেক্ট ধার্য করলাম তো। মূল্যে যদি টাকাতে বলতো কত টাকা লাভ হবে, তাহলে আমার ধার্য মূল্যটা আমার দরকার হতো। ঠিক কিন্তু আছে স্যার। যেহেতু পার্সেন্টেজে চেয়েছে, তো আমি পার্সেন্টেজ 100 ধরে নেব ক্রয় মূল্য, ধার্য মূল্য 120। যদি 100 টাকা আমার ক্রয় মূল্য হয়, ধার্য মূল্য হবে 120। আর কারণ ধার্য মূল্য বের করা আমরা এর আগে দুটোতে শিখেছি। এখানটায় দেখো, ক্রয় মূল্য বের করা শিখেছি, এখানটায় ধার্য মূল্য বের করা শিখেছি। 10 নম্বরের প্রথমটাতে আমরা ধার্য মূল্য বের করা শিখেছি, তারপর এটা ক্রয় মূল্য বের করা শিখেছি। তাহলে ধার্য মূল্য বের করা যদি অলরেডি শিখে থাকি, ক্রয় মূল্য আমি 100 ধরে নেবো, ধার্য মূল্য বের করব, ছাড় না দিলে তত লাভ থাকবে। বলো, 11 থেকে 15-এর মধ্যে কারো কোনো প্রবলেম রয়েছে? স্যার 11টা 4টে করিয়েছেন তো? 11টা প্রবলেম রয়েছে, আর 11 আছে আর 13 আছে স্যার। ঠিক 13 আছে, লাস্টের তো। বেশ। আর কে একজন বললে জানো? 13 আর 18 হ্যাঁ, 15-এর মধ্যে বলো ভাই, 15-এর মধ্যে বলো। 14টা স্যার। স্যার 11 4টে করেছেন তো লাস্টেরটা, আর 13 সেকেন্ডেরটা, আর 14 সেকেন্ডেরটা। 15-এর মধ্যে আর এই তিনটে। চলো, 11 লাস্টেরটা হ্যাঁ আমরা করব। আর 15তে 4টে করিয়েছেন, আর 5th নাম্বারেরটা। আমি 4টে করানোর পরও তুমি এটা পারোনি? 4টে অঙ্ক করিয়েছি, তারপরে এটা করতে পারোনি? এটাও করে দিতে হবে? ছি 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 ছি। মিলাতে পারছি না।
একজন দোকানদার 34 টাকায় 8টি দামে কিছু আপেল কিনলো এবং সেগুলি 57 টাকায় 12টি দামে বিক্রি করলো। মোট কতগুলি আপেল বিক্রি করলে 45 টাকা লাভ হবে? দেখো, সবসময় মনে রেখো, এতটি কিনেছে এত টাকায়, অতটি কিনেছে এত টাকায়। মেন ব্যাপার হচ্ছে যতগুলো কিনবো ততগুলোই তো বিক্রি করতে হবে। 8টি কিনে তো আর 12টি বিক্রি করা যায় না, তাই না? তাহলে আমাকে একই সংখ্যক কিনতে হবে, একই সংখ্যক বিক্রি করতে হবে। এখানে 8টি বলেছে, এখানে 12টি, এর লসাগু হয় 24। মানে এই দুটির সঙ্গে 3 গুণ করো আর এই দুটির সঙ্গে 2 গুণ করো, তাহলেই 24 পেয়ে যাবে। 3 গুণ করলে কী হবে? 34 হয় 112 টাকা। তাহলে 112 টাকায় 8 3 24টি কিনেছে। আর এইটার সঙ্গে 2 গুণ করো, 57 2 হচ্ছে 114 টাকা। আর 12 2 24টি বিক্রি করেছে। তাহলে 24টি কিনেছি, 24টি বিক্রি করেছি। 102 হবে তো? 102 টাকা, ওকে। 24টি কিনেছি, 24টি বিক্রি করেছি। তাহলে দেখো, 102 টাকার মাল আমি 114 টাকায় বিক্রি করেছি, তার মানে 12 টাকা লাভ। এই যে 12 টাকা লাভ হলো, এটা কয়টি বিক্রি করলে? 24টি কিনে বিক্রি করলে। 12 টাকা লাভ কখন? যখন 24টি আমি কিনেছি এবং বিক্রি করেছি। আমাকে বলেছে 45 টাকা লাভ করতে হবে। তো যখন 12 টাকা লাভ, তখন কেনা বেচা হচ্ছে 24টি, মানে ডাবল। তাহলে 45 টাকা লাভ, তখন আমার কেনা বেচা কয়টি করতে হবে? 90টি। ডাবল আমাকে বিক্রি করতে হবে, কিনে বিক্রি করতে হবে। 12 টাকা 24টি কেনা বেচা করেছি, 45 টাকা লাভ, তাহলে 90টি কেনা বেচা করতে হবে। অ্যান্সার হবে অপশন বি। স্যার 102টা করতে গিয়ে পেলেন একবার বলবেন? 102 3 দিয়ে গুণ করলে, 34-এর সঙ্গে 3 দিয়ে গুণ, আর 8কে 3 দিয়ে গুণ। তবে 2 দিয়ে এই দুটিকে গুণ, 57কে 2 দিয়ে গুণ, 12কে 2 দিয়ে গুণ। এই দুটিকেই 2 দিয়ে গুণ, ওই দুটিকে 3 দিয়ে গুণ, সমান হয়ে যাবে। এরপরে কত নম্বরে প্রবলেম ছিল? 13 নম্বরে। 13 নম্বরে কোনটা? স্যার এটা খাটের এইটা শেষ। 13 নম্বরে লাস্ট একটা। এক ব্যক্তি একটি চেয়ার ও একখানি টেবিল 90 টাকায় ক্রয় করে পরে টেবিলটি 12% লাভ আর চেয়ারটি 4% ক্ষতিতে বিক্রি করে মোটে একটা আছে টেবিল, এটা 12% লাভ, তো +12। একটা আছে চেয়ার, ক্ষতি 4%, তো -4। মোটের ওপর কি হয়েছে? 6% লাভ, মানে +6। কোনাকুনি বিয়োগ করলেই আমরা অনুপাত পেয়ে যাই। একই চিহ্ন থাকলে জাস্ট বিয়োগ হয়, আলাদা চিহ্ন থাকলে যোগ হয়। মানে আমাদের অনুপাত হবে 5:3। একটা 5 ভাগ, একটা 3 ভাগ। তাহলে আমাকে চেয়েছে কি? চেয়ারটির ক্রয় মূল্য, মানে 3 ভাগটা চেয়েছে। তো 8-এর মধ্যে 3, 90-এর মধ্যে কত? এই টোটাল তো 8 ভাগ, 8 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে চেয়ার। তাহলে 90-এর মধ্যে কত? চলো, এটা 2 দিয়ে কাটলে আমরা 4 পাই, এটা 2 দিয়ে কাটলে আমরা 45 পাই। 45 3 হচ্ছে তোমার 135 ডিভাইডেড বাই 4, মানে 4 3 12, 4 3 12, 33.7। এইটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। এরপরে কয় নম্বরের প্রবলেম ছিল বলো? স্যার 14 সেকেন্ডেরটা। 14 নম্বরের সেকেন্ডটা একটা করে দিয়েছি, আর একটা পারোনি প্রবলেম। সবগুলোই তোমাদের করে দাও। হোমওয়ার্ক দেওয়ার মানেই তো হয় না যদি এগুলো না পারো। 14 নম্বরের প্রথমটাতে কি বলেছিলাম? একজন প্রস্তুতকারক এত টাকা, এত পার্সেন্ট লাভ করলো, দ্রব্যটা এত টাকায় বিক্রি হয়। তো এটা কিভাবে করেছিলাম আমি? এটা করেছিলাম, প্রথমে এটা দিয়েছিলাম, তারপর এটা 20%, মানে 100 আর 120 ছিল। এটা 100 আর 110, এটা 100 আর 120। তো আগে দাম কত ছিল? আগে দাম কম ছিল, তো কমটা উপরে যাবে, নিচে বেশি। এখানেও তাই হবে। এখানে 231 রয়েছে। প্রথমে কী হবে? 25% লাভ, 100 আর 125, তো 100টা উপরে যাবে, 125 নিচে। এরপর 10% লাভ, মানে 100 আর 110, তো কমটা উপরে যাবে, নিচে বেশি। তারপর 5% লাভ, মানে 100 আর 105, কমটা উপরে যাবে, নিচে 100। তো বাড়িতে করেছিলে, করার চেষ্টা করেছিলে? হ্যাঁ স্যার, আসছিল না ওই জন্য।
কেন আসছিল না? কিসের জন্য আসছিল না? এইটা এইভাবে করেছিলে? স্যার ডিজিট গুলোকে মানে উল্টো হয়ে গেছিল মনে ওই জন্যই আসছিল না। কেন? তা কেন উল্টো হবে? আমি কি 14 নম্বরের প্রথম অপশনে বলিনি তোমাদেরকে কিভাবে করতে হবে, কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে? হ্যাঁ স্যার, স্যার করে নেবো এবার। আর করে লাভ স্যার হবে? 17 25/5 25/4 আমি চাইছি যে তোমরা বের করো যাতে করে তোমাদের উপকার হয়, কিন্তু তোমরা সেটা তো চাইছো না। 5 দিয়ে এটা কেটে দাও, 5 20। এটা 5 দিয়ে কাটলে 4, এটা 5 দিয়ে কাটলে 21, 21 দিয়ে এটা কেটে দাও, 21 একে 21, 21 একে 11, 11 দিয়ে 110 কেটে দাও 10, 10 দিয়ে একটা শূন্য কেটে যাবে, তো 4 4 16, 160। এই হচ্ছে উত্তর। বলো তারপর। 17টা স্যার দেখুন। 17, আরেকজন 18 বলছিলে না? 17-র কয় নম্বরটা? আচ্ছা 17-র কয় নম্বরটা? একটি জিনিসের উপর ওই 20% লাভে বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। এইটা পার্থক্যটা? না স্যার আরেকটা এইটা 100 কম 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 হচ্ছে, এটা নয়, এইটা এইটা একটি জিনিস 20% লাভে বিক্রি করা হয় যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয় 100 কম হয়, তাহলে লাভ 4% বেশি হবে ক্রয় মূল্য কত। তো এর আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম অঙ্ক, শুধু একটু ভাষা ঘুরে দিয়েছে, বাস তোমাদের আর অঙ্ক হয় না। এখানে ক্রয় মূল্য প্রথমে সবসময় 100x ধরতে হয়। তাহলে 20% লাভে যদি বিক্রি করে মানে বিক্রয় মূল্য হবে 120। এখন দুটোই 100 কম, এটা থেকে যদি 100 কমিয়ে দাও তো 100x মাইনাস 100, আর এটা থেকে এটাও সরি 120x, এখান থেকে যদি 100 কমিয়ে দাও তো 120x মাইনাস 100। এখন কি হবে? লাভ 4% বেশি হবে, মানে এখন লাভ হবে 24%। আগে 20% লাভ হতো, এখন 24%। তো এটার যদি আমরা 124% বের করি, 124% তার মানেই বিক্রয় মূল্য। ক্রয় মূল্যের 124% হচ্ছে বিক্রয় মূল্য। বাস এখান থেকে কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো। দেখো 124 এদিকে গুণ করে দাও, 100-র সঙ্গে 124 গুণ করলে হয় 12,400 এক্স মাইনাস 124 আর 100 গুণ করলে 124, তারপর দুটি শূন্য সমান সমান এদিকে নিচের 100 এদিকে গুণ হবে, তো প্রথমে 120-র সঙ্গে গুণ হবে, তো 112,000 এক্স মাইনাস তারপর 100 গুণ হবে, তার মানে হবে 10,000। 12,000 এদিকে চলে আসলে 400 এক্স পড়ে থাকবে সমান সমান এটা এদিকে গেলে কী হবে? যোগ হবে, আর সেখান থেকে 10,000 বাদ যাবে, মানে 2,400 হবে। 12,400 এদিকে গেলে প্লাস হয়ে যায়, মাইনাস 10,000 আছে, তো 12,400 থেকে 10,000 বাদ দিলে 2,400। বাস এদিকে দুটি শূন্য এদিকে দুটি শূন্য কেটে দাও, 4-এর সঙ্গে 24 কাটলে 6, তো এক্সের ভ্যালু হচ্ছে 6। এক্সের ভ্যালু 6, তো ক্রয় মূল্য ছিল 100x, তার মানে 100 ইন্টু 6, তার মানে 600। এই তো। আমি স্যার 4% লাভ আছে, 104% বারবার করছি। বেশিটা দেখো নি, 104% কেন? আরে বাবা আগে যেহেতু 20% লাভ হতো, সেখানে তো 4% বেশি লাভ, আবার 100% হয়ে যায়। 20% লাভ বলেছে, 4% বেশি হবে, মানে 24% লাভ হবে। চলো বুঝতে ভুল করেছো। বল 18। স্যার বলছিলাম যদি এটা কেটে দেওয়া হয় তাহলে কি ক্যালকুলেশন তো সোজা হবে? 124 আর 100 যদি কেটে দেওয়া হয়েছে 124 আর 100, হ্যাঁ কাটতে পারো, কোনো সমস্যা নেই, ছোট হয়ে যাবে। কিন্তু আমি কেন করলাম? কারণ চারিদিকে 100 দেখতে পাচ্ছি আমি, তো 100-র সঙ্গে গুণ করা সহজ, দুটো শূন্য বেড়ে যায়, তার জন্য কাটিনি। তুমি কাটলে কাটতে পারো, কোনো সমস্যা নেই। 18 কোন কত নম্বরটা? এই 14। এইটা হ্যাঁ স্যার এইটা লাস্টেরটা, 18 লাস্টেরটা। 18 লাস্টেরটা। এক ব্যক্তি একটি টেবিল এবং একটি চেয়ার 500 টাকা দিয়ে ক্রয় করে। টেবিলটি 10% ক্ষতি, চেয়ারটি 10% লাভ হয়। মোটের উপর 10 টাকা লাভ হয়, 10 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত? দেখো এখানে মোটের উপর টাকা বলেছে, 10 টাকা লাভ, তাই না? ওকে,
উম, আচ্ছা বেশ, দেখো দুটো নিয়মে করা যায়। আমি প্রথমে একটু বড় নিয়মে করছি, তারপর আমি বলছি আরেক নিয়মে কিভাবে করবে। দেখো, একটা যেটা টেবিল, সেটা ধরে নাও টেবিলের দাম এক্স টাকা, তাহলে চেয়ারের দামটা কত হবে? 500 মাইনাস এক্স। টেবিলটা বাদ দিলেই তো বাকি চেয়ার। এবার এখানে 10% লাভ করেছে, সরি ক্ষতি করেছে। এখানে যদি 10% ক্ষতি করে, তার মানে তুমি পাচ্ছ কত? এক্সের 10%, তো 10 ডিভাইডেড বাই 100। এটা ক্ষতি হয়েছে তো মাইনাস দিলাম। এইটাতে 10 লাভ করেছে, কারো অন হয়েছে মাইক, অফ করে দেবো। তাহলে 500 মাইনাস এক্স, এখানে 10% লাভ করেছে, তো এর 10% হবে 10 ডিভাইডেড বাই 100। এটা লাভ করেছে মানে প্লাস। এই যে দুটি লাভ বা ক্ষতি, এটাতে কিছু টাকা লাভ, এটা কিছু টাকা ক্ষতি, এই দুটির পার্থক্য হচ্ছে 10 টাকা। হ্যাঁ কি না বলো আমাকে আগে। একদম স্যার। ওকে, তো এখান থেকে তুমি এটা যদি কেটে দাও 10-এর সঙ্গে এটা, তো নিচে 10 পাবে। এটা 10-এর সঙ্গে এটা কেটে দাও, নিচে 10 পাবে। তো নিচে লসাগু হবে 10, এখানে পাবো মাইনাস এক্স, প্লাস এখানে আমরা পাবো 500 মাইনাস এক্স সমান সমান 10। দেখো মাইনাস এক্স যদি যোগ করে দাও, তাহলে হয়ে যাবে মাইনাস 2x প্লাস 500 সমান সমান 10, আর এই 10 এদিকে গেলে গুণ হয়, তার মানে হবে 100। তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2x সমান সমান 100। এই 500 যদি এদিকে যায় তো বিয়োগ হয়ে যায়, তার মানে থাকবে মাইনাস 400। মাইনাস তুলে দিলে আমি এক্সের ভ্যালু পাবো 200। ঠিক, আমাকে বলেছে আচ্ছা চেয়ারটির মূল্য চেয়েছে। চলো, আমি ধরেছিলাম টেবিলটি এক্স, তাহলে চেয়ারটি হবে 500 থেকে এক্স বিয়োগ, তার মানে 500 মাইনাস 200, অর্থাৎ চেয়ারের দাম হবে 300 টাকা। অ্যান্সার হবে অপশন বি। এটা তো ব্রড পদ্ধতি, সিম্পল উপায়ে। এটুকু বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। এটা যদি আমি শর্টকাটে করতে চাই, তাহলে আমি অ্যালিগেশন মেথড ইউজ করবো। দেখো, একটা টেবিল রয়েছে যেখানে 10% ক্ষতি মানে মাইনাস 10, আর একটা চেয়ার রয়েছে যেটা প্লাস 10। এবার মোটের ওপর 10 টাকা ক্ষতি, 10 টাকা লাভ, তার মানে এই যে 500 টাকা তো মোট, এখানে 10 টাকা লাভ, তাহলে 100তে কত? কাটাকাটি যদি করো তাহলে দেখবে 2% লাভ পাচ্ছ, তাহলে এই প্লাস 2% এই মিডিলে আসবে। এবার আলাদা চিহ্ন হলে যোগ হয়ে যায়, একই চিহ্ন বিয়োগ হয়ে যায়, তার মানে 4 দিয়ে কেটে দাও, এটা 2, এটা 3। মোট তো 500 টাকা, তো 2 মানে হবে 200 টাকা, আর 3 মানে হবে 300 টাকা। কোনটা চেয়েছে? চেয়ার চেয়েছে, চেয়ার হবে 300। বোঝা গেল? হ্যাঁ স্যার, এই 2%টা হচ্ছে বের করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি একটু ভাবলাম যে কিভাবে বের করলে সহজ স্যার, হবে। 2% আরেকটা বলবেন কোথায়? কোনটা? 2% একটু আরেকবার বলবেন তো স্যার। ওই তো 10 টাকা লাভ, 500তে 10 টাকা, তাহলে 100তে কত? 2%। 10 টাকা হচ্ছে 500-র মধ্যে 10 টাকা হচ্ছে 2% ভাই। 500 2% হচ্ছে 10 টাকা, তাই না? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম স্যার। হ্যাঁ ওকে, চলো, আর কার কোনো প্রবলেম রয়েছে কোনো অঙ্কে? ওকে, চলো নেক্সট। রেশিও প্রপোর্শনে বলো, 1 থেকে 5-এর মধ্যে কার কি প্রবলেম? টাইপ 4 এইচডব্লিউ। টাইপ 4। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? চলো আমরা টাইপ 4-এ যাই। টাইপ 4-এর কত নম্বর অঙ্ক? টাইপ 4-এর লাস্ট। লাস্টেরটা। ওকে, লাস্টেরটা। আচ্ছা, এটা অনেক বেশি সোজা, তোমরা শুধুমাত্র দেমাগ খাটাচ্ছ না তাই। ওই গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় দেমাগ খাটাও, বাকি আর তোমাদের দেমাগ চলে না। দেখো কত সহজ। এর আগে এটা তো 125 প্লাস 44 থেকে যান। আচ্ছা, এটাতে আমরা কি বলেছিলাম? এটা তো করে দিয়েছিলাম, এটা তো বাই করে করেছে হয়তো। এটাতে আমরা কি বলেছিলাম দেখো, এটাতে বলেছিলাম আমি যে এই প্লাসের মানটা 7 দেওয়া আছে, আর মাইনাসের মানটা 3 দেওয়া আছে, তাই না? প্লাস এর মানটা 7, আর মাইনাস
এর মানটা 3। তাহলে এখান থেকে একটা যোগফল আর বিয়োগফল যদি থাকে, তো বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে 7 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 5। আর ছোটটা বের করার নিয়ম হচ্ছে 7 আর 3 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 2। এর মান বসিয়ে দাও, এম কিউব প্লাস এন কিউব, মানে 5-এর কিউব প্লাস 2-এর কিউব, এটা একটা। আর এন কিউব মাইনাস এন কিউব, মানে 5-এর কিউব মাইনাস 2-এর কিউব, এটাই তো বলেছিলাম। মানে এটা হবে 125-এর সঙ্গে 8 যোগ, তার মানে 133। আর এটা 125 থেকে 8 বিয়োগ, তার মানে 117। এটা ছিল উত্তর। আরে ভাই, এই জিনিসটাই এখানে কাজে লাগতো। এখানে কি আছে, এ কিউব আর বি কিউব এর মান দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব এর মান হচ্ছে 185। আর এ কিউব মাইনাস বি কিউব এর মান হচ্ছে 158। তাহলে এ কিউবের মান কত হবে? এখানে এ কিউব টোটালটা এ কিউব, আর একটা হচ্ছে বি কিউব, এই দুজনের যোগফল বলা আছে আর দুজনের বিয়োগফল বলা আছে। তো এর মধ্যে বড়জন কি হবে না, যোগ করে 2 দিয়ে ভাগ, 185 প্লাস 158 ডিভাইডেড বাই 2। কত হবে যোগ করলে বলো? 8 আর 5 13, 13 3 হাতে থাকছে 1, 8 আর 5 13, 1 14 4 হাতে 1 থাকে 3, 343। 343 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে এ কিউবের মান, ঠিক। আচ্ছা, বি কিউবের মান বের করে নাও। বি কিউবের মান কত হবে? এই দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তো 185 মাইনাস 158 ডিভাইডেড বাই 2 কত হবে বলো তো? বিয়োগ করলে 37 বাই 27 না 37, 27, ওকে। 27 ডিভাইডেড বাই 2। আমাকে চেয়েছে দেখো এ ইজ টু বি, তাহলে এ কিউব যদি এটা হয়, তাহলে এর ভ্যালু কি হবে? এর ভ্যালু কি হবে? কিউব রুট হয়ে যাবে, তাই না? কিউব রুট হয়ে যাবে, মানে 3টিতে একটা বেরিয়ে আসবে। উপরটা হচ্ছে 7-এর কিউব, উপরটা হচ্ছে 3টি 7 গুণ 7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে। আর নিচের 2 থাকছে। একইভাবে 27 মানে হচ্ছে 3-এর কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, দুই পক্ষ তো কিউব আছে না, তো দুই পক্ষ যদি কিউব থাকে তো তুলে দেওয়া যায়। তো দুই পক্ষ যদি কিউব থাকে তো তুলে দেওয়া যায়। এর কিউব রুট উঠে যাবে, এর কিউব রুট উঠে যাবে, এর নিচের 2 এর নিচের 2 কেটে যাবে। আচ্ছা, কিউব রুট আছে, ওকে, ওটা ধরে আসছে না। দেখো 7-এর কিউব মানে 7 বেরিয়ে আসবে, আর নিচে তোমার 2-এর 2 কিউব রুট 2 থেকে যাবে। আর এটাতে 3 বেরিয়ে আসবে, আর নিচে কিউব রুট 2 থেকে যাবে, ঠিক আছে। পুরোটা যেহেতু কিউব রুট, তো নিচের কিউব রুট 2 কাটবে, উপরে 7:3, এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, সহজভাবে যদি আমি বলি, ছোট করে হবে না স্যার? না, ছোট করে হবে না। কেন বলো তো? কারণ মানটা যতক্ষণ তুমি একই আনছো, তুমি কাটতে পারছো না। আমি দুই পক্ষ কিউব রুট তুলতে পারছি না, কারণ হচ্ছে কি, কারণ কিউব রুট যদি উঠে যায় তো উপরে 3টি 7 থেকে যাবে, আর এদিকে 3টি 3 থেকে যাবে, একই মান নয়। একই মান যদি কিউব রুটের ভিতরে থাকে, মানে নিচেরটা আমি কাটতে পারলাম কেন জানো? এটা কিউব রুট 2, এটা কিউব রুট 2, তো দুটি কিউব রুট 2 বলে আমি কাটতে পারলাম, বাকি আমি কাটতে পারতাম না। বলা যায় কি বলছো? হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, কিউব প্লাস বি কিউব যে সূত্রটা আছে, বা এ কিউব মাইনাস বি কিউব। না না, সূত্র ফেলবে কেন? কখনোই না, কখনোই সূত্র ফেলতে যাবে না, সূত্র ফেলার দরকার নেই। দেখো, আরেকটা জিনিস বলি, আমি যেভাবে স্যার করেছিলাম, আরেকটা জিনিস বলি, আমি যতদূর জানি, ঠিক আছে, আমি যতদূর জানি সেটা হচ্ছে কি, এ কিউব প্লাস বি কিউব, আচ্ছা না, সেটাও আসবে না, যোগফল বিয়োগফল দেওয়া আছে, আসবে না।
হুম, ওই একটাই ছিল, আমি তো ডিলিটও করে দিলাম। এই একটাই সূত্র পাচ্ছি আমি করার, তাছাড়া আমি করা পারছি না। হ্যাঁ, কে কি বলছিলে বলো, কারো মাথায় কি অন্য কিছু আসছে? বলো বলো, আমি আমার মাথায় তো আসছে না। স্যার এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব আর তো তাহলে তো সেই একই আসবে। যখন গুণ করে দিয়ে প্লাস মাইনাস ক্যালকুলেশন না তাহলে তো সেই একই, সে এ কিউব আর বি কিউবের মান পাবে তুমি, সেটা তো আমি বের করলাম, সেটা নিয়ে সমস্যা নাই। সমস্যা হচ্ছে আরও শর্টকাটে কীভাবে করা যায় অঙ্কটিকে। কিউবের মান তো আমরা পেয়ে যাব, কিউবের মান পেতে সমস্যা নেই। চলো আমি এটাই পারলাম, তাছাড়া আমি পারলাম না, ঠিক আছে? বলো, আর কারো কোনো প্রবলেম? হ্যাঁ, অপশন টেস্ট করে করা যেতে পারে। আর কারো কোনো প্রবলেম আছে? 5 থেকে 10-এর মধ্যে বলো। স্যার আগে 5-এর কয় নম্বরটা? একজন বলো, 5-এর কয় নম্বরটা? কোনটা গো বলো? লাস্টেরটা। যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত প্রথমের সঙ্গে প্রথমগুলো গুণ, আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয়গুলো গুণ। মানে এই 4, প্রথম হচ্ছে 4, তারপরে প্রথমটা হচ্ছে 3, তারপরে প্রথমটা হচ্ছে 9, এটা গুণ একদিকে, আর দ্বিতীয়গুলো গুণ করে আরেকদিকে। মানে 5, 4 আর 7। দেখো এ পক্ষে 4, এ পক্ষে 4 কেটে যাবে, আর এটা কত হবে? 3 9 27, আর এটা 5 7 35। অপশন সি, এগুলো সহজ ছিল। স্যার ওই অঙ্কটা হয়ে গেছে স্যার, একটু যাবেন ব্যাকে? কোনটা? ওই যে স্যার আগে যেটা একটা ছিল না কিউব রুটের স্যার ভাঙার, আপনি যেটা দেখাচ্ছেন স্যার ওটা। হ্যাঁ স্যার এটাই। বলো। স্যার এটা যোগভাগ প্রক্রিয়াতে হয়ে যাবে স্যার, এ কিউব প্লাস বি কিউব, ওটা স্যার ই করুন, আর নিচেরটা থেকে বিয়োগ করলে স্যার এখানে আসছে 343 আর 27, ওকে, দুটো এসে কিউব রুটে। ঠিক ঠিক আছে, বেশ। যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি। দেখো যোগভাগ প্রক্রিয়া মানে হচ্ছে এ বাই বি এর যোগভাগ প্রক্রিয়া কি? এটা মানে হচ্ছে এ প্লাস বি উপরে আর এ মাইনাস বি নিচে, ঠিক আছে? যদি আমরা যোগভাগ এটা এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশে যদি করি, তো আমরা পাই এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব সমান সমান, এদিকটা আমরা করতে পারি 185 ডিভাইডেড বাই 158 করতে পারি। এবার এটা মানে কি? এটা মানে তো যোগভাগ প্রক্রিয়া না? এটাকে আমরা বলতে পারি এ কিউব প্লাস এ কিউব ডিভাইডেড বাই বি কিউব। দেখো এইটা থেকে যদি আমরা এটা আনতে পারি, তাহলে এটা থেকে আমরা এটা যেতে পারি, কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ কিনা বলে না? তাহলে কি হবে? উপরে এই দুটি যোগ হবে আর নিচে এই দুটি বিয়োগ হবে। উপরে এই দুটি যোগ করলে আমরা 343 পাবো, আর নিচে এই দুটি বিয়োগ করলে আমরা পাচ্ছি 27, ঠিক আছে? তাহলে এদিকে দেখো কিউব হয়ে আছে, এদিকেও কিউব করে দাও। 143 মানে 7, আর 27 মানে 3, 7 আর 3-এর কিউব হচ্ছে এটা, তাই না? তো এ কিউব মানে হবে 7-এর কিউব, আর বি কিউব মানে হচ্ছে 3-এর কিউব। তাহলে এ এর মান হচ্ছে 7 আর বি এর মান হচ্ছে 3। তাহলে অনুপাত হবে 7:3, ঠিক আছে? চলো, এটা বেস্ট ছিল, এটা ভালো পদ্ধতি। চলো, স্যার আটেরটা দেখুন, আটেরটা ভুল আছে। 8-এরটা ভুল আছে, ওকে। 8-এর কয় নম্বরটা? দুটি সংখ্যার অনুপাত ওই 9:13। ওকে, আটের 9:13 কোথায় আছে গো? ওই 8-এর 9:13 তো এইটা। দুটি সংখ্যার অনুপাত 9:13, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে যোগফলের অনুপাত 7? সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে? দুটির সঙ্গে যোগ করলে 3 যোগ করলে স্যার 1 আসছে। 4 যোগ করলে 13, 5 যোগ 6, 1 যোগ করলে 10। হ্যাঁ, 1 যোগ করলে, অপশন ভুল আছে। আচ্ছা, অপশন ভুল না থাকতেও পারে, শুধুমাত্র যে 1 যোগ করলে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আদার্স যোগ করলেও হতে পারে, ঠিক আছে? 6 যোগ করলে 15, 6 যোগ করলে 19, না 6 যোগ করলে হচ্ছে না। 5 যোগ করলে 14, 5 যোগ করলেও হচ্ছে না। একই অ্যান্সার আসবে, কিন্তু অপশানে নেই, ঠিক আছে? নেই অপশানে, তো অপশন ভুল আছে, ঠিক ধরেছ। স্যার 10-এরটা
স্যার 10,000 টাকা বাদ দেবেন। এক অ্যান্সার এসছে, ঠিকই অ্যান্সার এসছে তোমার, ঠিক আছে। চলো 10 নম্বরটা, 10 নম্বরের কয়েকটা স্যার প্রথমে 4800 দিয়ে উল্লেখ আছে। ওকে, বলেছে 4800 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর অংশের সাথে বি এবং সি এর সম্মিলিত অংশের অনুপাত 5:3:5 এবং সি এ এবং বি এর সম্মিলিত অংশের 5/7 ভাগ পায়। এ এর অংশ এবং বি এর অংশের মধ্যে পার্থক্য কত? আচ্ছা দেখো, ভালো করে বোঝো, অঙ্কটি বোঝার রয়েছে, পারোনি বুঝতে পারছি। এখানে প্রথমে একটা অনুপাত দিয়েছে এ অনুপাত বি প্লাস সি, সেটা কত? সেটা বলা হয়েছে 3:5। হ্যাঁ কি না? পড়ে তো এটাই বুঝতে পারছি। এ এর অংশের সাথে বি এবং সি এর সম্মিলিত অংশের অনুপাত হচ্ছে 3:5। এতদূর ঠিক আছে? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস বলা আছে, সি এ এবং বি এর সম্মিলিত অংশের 5/7 ভাগ পায়। মানে সি অনুপাত এ প্লাস বি যদি করো, তাহলে কত? 7 ভাগের মধ্যে সি 5 ভাগ পায়, মানে টোটাল 7 ভাগ, তার মধ্যে এটা পাই 5 ভাগ, তাহলে এটা এই দুজনে হবে 2 ভাগ, তাই তো? এ এবং বি এর সম্মিলিত অংশের হচ্ছে এ আর বি হচ্ছে টোটাল 7 ভাগ, এই এ বির যে 7 ভাগ তার মধ্যে সি পাচ্ছে 5 ভাগ। এর বলো যতটুকু আমি লিখলাম তোমাদের মাথায় ঢুকেছে কিনা বল? কেউ আছো যার মাথায় ঢোকেনি? প্রথম লাইনটা আমি আবারও বলছি, তবুও এ প্লাস সি ব্যাপারটা একটু আগে করে বলে দেন। আমি আবারও বলছি, প্রথমে দেখো এখান থেকে শুরু করো, এ এর অংশের সাথে বি এবং সি এর সম্মিলিত অংশ, মানে বি আর সি দুজনে মিলে যেটা, সেটা অনুপাত কত না 3:5। মানে এ যদি 3 হয় তাহলে বি আর সি দুজনে মিলে হচ্ছে 5। এটা প্রথম স্পষ্ট বলা আছে। দ্বিতীয় লাইনে বলা আছে কি, সি এ এবং বি এর সম্মিলিত অংশের 7 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে সি হচ্ছে এ বির যেটা টোটাল তার 5 ভাগ। তো এ বি তো 7 ভাগ দেখাচ্ছে, 7 ভাগের মধ্যে 5 ভাগ সি। এবার বোঝো, এখানেও এবিসি এটা যোগ করলে 8 হয়, আর এখানে এবিসি যোগ করলে 12 হয়। তা কি করে সম্ভব? দুজনেই তো সমান হবে, এখানেও এবিসি এখানেও তো এবিসি, এখানে 8 আর এখানে 12, তো সমান নেই, তো আমাকে সমান করতে হবে। সমান কিভাবে করব? দেখো একটা 8 হচ্ছে একটা 12 হচ্ছে, তার মানে 24 করা যাবে দুজনকে। এটার সঙ্গে যদি 3 গুণ করে দাও 24 হয়ে যাবে, আর এটার সঙ্গে 2 গুণ করলে 24 হয়ে যাবে। দেখো এটার সঙ্গে 3 গুণ করো, 3 3 9, আর এটা হচ্ছে 3 5 15, টোটাল 24। আর এই দুটির সঙ্গে 2 গুণ করো, এটা 10, আর এটা হচ্ছে 14, এটাও 24। এবার খেয়াল করো, একলা একলা কার বলা আছে? একলা দেখো এ বলা আছে 9, তাই না? এইটা এখানে একলা সি বলা আছে, সি কত? 10। তো দুজনে মিলে এ আর সি দুজনে মিলে 19, তাহলে বাকিটা বি, বি হবে কত? 6, টোটাল 24, সরি 19 5, টোটাল 24 এবিসি। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অঙ্কটা বোঝার বলেই আমি এতক্ষণ ধরে আস্তে আস্তে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে এবিসি একটু আরেকবার বলুন, এটা কিভাবে এটা বুঝতে পারলাম না স্যার। কোনটা কিভাবে এলো? স্যার এই এ সমান 9 বুঝলাম স্যার, এটা সি সমান 10, এইটা মানে স্যার একটু যদি বলতেন। আরে 2 গুণ করে দিয়েছে ভাই, এই দুটির সঙ্গে 2 গুণ, 5-এর সঙ্গে আর 7-এর সঙ্গে, কারণ 5 আর 7 12, 2 গুণ করলে 24 হয়, এটা 24 না, 10 আর 14, আর এটা 3 আর 5 8, 3 যোগ করলে 3 গুণ করলে 8 3 24 হয়। দেখো 9 আর 15 24 না, 3 গুণ করে দিলাম। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, নাকি তারপর আমরা বিয়োগ করলেন কি স্যার, মানে যেগুলো যুক্ত আছে ওটার থেকে? কোথাও বিয়োগ করিনি আমি, 3 আর 5-এর সঙ্গে 3 গুণ করেছি,
আমি পেয়েছি 9 আর 15 মানে 24 টোটাল। আর এই দুটির সঙ্গে আমি 2 গুণ করেছি, পেয়েছি 5 আর 14 মানে 24 টোটাল। এখানেও 3টি মিলে এবিসি, এখানেও 3টি মিলে এবিসি। এবার এ দেখাচ্ছে 9 আর বিসি টোটাল 15, আর এখানে সি দেখাচ্ছে 10 আর এ বি টোটাল 14। তো এখানে স্পষ্টভাবে আমরা পেয়ে যাচ্ছি এবিসি। এ তো 9 দেখাচ্ছেই, 24-এর মধ্যে 9 ভাগ, তো এটা 9। আর সিও 24 ভাগের মধ্যে 10 ভাগ দেখাচ্ছে, 24-এর মধ্যে 10। তাহলে এ আর বি টোটাল 19, 24-এর মধ্যে 19 বাদ গেলে বাকি থাকে কত? 5, তো বি হবে 5। ওকে, তো এই দুজনের মধ্যে পার্থক্য কত? 4 ভাগ, তাই না? 4 ভাগ হচ্ছে পার্থক্য। টোটাল কত? 4800 টাকা আছে। এই যে 24 ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 4 ভাগ, টোটাল 24 ভাগের মধ্যে পার্থক্য 4 ভাগ, তাহলে 4800-এর মধ্যে কত? কাটাকাটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 800 টাকা। অ্যান্সার অপশন বি। চলো, অনেকক্ষণ ধীরে ধীরে বোঝালাম, যদি না বুঝতে পারো তাহলে আর খুব মুশকিল। বলো এরপরে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার একটা জিনিস বলছিলাম, হ্যাঁ বলো। স্যার বলছিলাম এখানে যে মানে অনুপাতগুলো দেওয়া মানে হচ্ছে গুণ করার পর, সেখান থেকেও তো স্যার মানে মানে মানলো মিলে যাচ্ছে স্যার করলে। যেমন ধরুন স্যার এখানে এর মান 9 আর স্যার এখানে সি এর মান 10, কিন্তু স্যার এখানে বি প্লাস সি তাহলে 15, তার মানে নিশ্চয়ই বি এর মান স্যার হচ্ছে 5। হ্যাঁ, ওটাই বলছিলাম স্যার। এখানেও দেখুন স্যার এ প্লাস বি 14, তো এখানে এর মান 9, তার মানে স্যার বি এর মান হবে 5। তো হ্যাঁ, এটা করা যাবে কি স্যার? ওটাই তো করেছি এখানে, আমি আলাদা কি করলাম? আচ্ছা স্যার, আচ্ছা আপনি 24, হ্যাঁ বুঝলাম স্যার, আপনি কবে করছেন? আমি তো আলাদা কিছু করিনি, 24 তো তোমাকে আনতে হবে, তাছাড়া তুমি পাবে কোথায়? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, চলো আর কত নম্বরের প্রবলেম? স্যার আপনি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলেন সেখানে 3, 6, 13 কোনটায় কোনটায় কত কত টাইপ? এই রেশিও প্রপোর্শনে হোমওয়ার্ক পার্ট ছিল একটা। ওই লাস্ট হোমওয়ার্কে তুমি টাইপে বলো আগে দেখি, এই টাইপের মধ্যে কোনো প্রবলেম আছে? না না 15 টাইপের মধ্যে কারো কোনো প্রবলেম নেই তো? 15 থেকে 20-র মধ্যে কারো কোনো প্রবলেম? বাহ, খুব ভালো কথা যে তোমরা বাড়িতে করেছো সব। চলো, হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের, হোমওয়ার্কের প্রবলেম ছিল তাই বলছো, ঠিক আছে। হ্যাঁ, হোমওয়ার্কে কত নম্বর ভাই? 3 3 নম্বর। স্যার একটা এক একটা প্রবলেম। যোগফল আর বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? তো একটা 1 গুণ, একটা 3 গুণ, তার মানে একটা যোগ অনুপাত, একটা বিয়োগ, বাস। যোগফলটা 3 গুণ, বিয়োগফলটা 1 গুণ, এই দুটি যোগ করে দাও একদিকে, একদিকে বিয়োগ করে দাও, একদিকে বিয়োগ করে দাও, অনুপাত হয়ে যায়, মানে 4:2, তার মানে 2:1, এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বরের প্রবলেম ছিল, তাই তো? এ অনুপাত বি, বি অনুপাত সি দেওয়া আছে, a⁴ আর b⁴ এর মান চেয়েছে। দেখো, এই যে সমানুপাত দিয়েছে, এখান থেকে তো আমরা স্পষ্ট বলতে পারি যে এসি মানে হচ্ছে বি স্কোয়ার, তাই না? কোনাকুনি গুণ হয়, বা বলতে পারো প্রথম আর শেষটা গুণ আর মিডিলের দুটি গুণ সমান, তাই না? এটা আমরা পাচ্ছি। এবার এসি মানে বি স্কোয়ার পেলাম। ওকে, তো b4 এর মানটা বের করে নাও। দেখো, এদিকে বর্গ করে দাও, এদিকে বর্গ করে দাও। এদিকে বর্গ করলে পাবে a স্কোয়ার c স্কোয়ার, আর এদিকটায় বর্গ করলে পাবে b⁴। তো এখানে যেটা মান চেয়েছে এটা হচ্ছে a⁴ অনুপাত b⁴। তো b⁴ এর জায়গায় আমি এটা লিখতে পারি a স্কোয়ার c স্কোয়ার। a স্কোয়ার দিয়ে a4 কাটলে a স্কোয়ার পড়ে থাকবে, তার মানে এদিকে a স্কোয়ার অনুপাত c স্কোয়ার, এটা হবে অ্যান্সার, অপশন বি। ওকে আর কারো কোনো প্রবলেম? স্যার হোমওয়ার্ক 6 আর 8 এক দল থেকে 15 জন যাত্রী চলে গেল, ওই দলের ছাত্র ও ছাত্রের অনুপাত হচ্ছে 2:1, কিন্তু পরে 45 জন ছাত্র দল ত্যাগ করলে সেই অনুপাত হয় 1:5। দলের প্রকৃতপক্ষে ছাত্রী সংখ্যা কত? দেখো, 15 জন চলে গেলে, ভালো করে বোঝো,
15 জন ছাত্রী চলে গেলে ছাত্রছাত্রী অনুপাত এটা হয়। তার মানে এখন যে এই যে অনুপাতটা দেখতে পাচ্ছ 2:1 মানে 2x আর x, এই অনুপাতটা কখন? যখন 15 জন ছাত্রী চলে যায় তখন। তো তার মানে প্রথমে 15 জন ছাত্রী বেশি ছিল, এই যে x ছাত্রী দেখছো এটা 15 জন ছাত্রী চলে গেল তারপর, তাহলে প্রথমে ছাত্রী কত ছিল না x এর সঙ্গে 15 জন যোগ হবে, এটা ছিল প্রথমে। ঠিক এতদূর বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। এইবার বলেছে কি কিন্তু পরে 45 জন ছাত্র ত্যাগ করলে অনুপাত হয় 1:5। ঠিক আছে। আচ্ছা ব্যাপার দেখো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা 2:1 বাস এখান থেকেই করে দিই। ঠিক আছে, দেখো ছাত্র হচ্ছে 2x, এখানে ছাত্র পালাচ্ছে 45 জন, আর ছাত্রী তো x ছাত্রী পালায়নি, থেকে যাবে। তাহলে অনুপাত হচ্ছে এখন কত? 1:5। কোনাকুনি গুণ করে দাও, তাহলে তুমি পাবে 10x মাইনাস 45 4 5 20 225 সমান সমান x। x এদিকে আসলে হবে 9x, 225 এদিকে গেলে প্লাস 225, 9-এর সঙ্গে এটা কেটে দাও 25 পাবে, মানে x এর ভ্যালু হচ্ছে 25। মানে 15 জন পালালে ছাত্রী সংখ্যা হবে 25। তাহলে প্রথমে ছাত্রী সংখ্যা কত ছিল? 15 জন যোগ করে দাও 40 জন। ঠিক আছে, প্রথমে 40 জন ছিল। বুঝতে অসুবিধা আছে? এক্স এর ভ্যালু বের করা, ইকুয়েশন এনে এক্স এর ভ্যালু বের করা, এর থেকে সহজভাবে 2:1 হয়ে যাবে 1:5। হ্যাঁ এর থেকে সহজভাবে করা যায়। দেখো কোথায় গেল, এই যে অনুপাতটা দিয়েছে এটা 15 জন পালিয়ে যাওয়ার পরে কত না 2:1, আর 45 জন ছাত্র দল ত্যাগ করলে হবে 1:5। দেখো এখান থেকে এখানে ছাত্রী কিন্তু পালায়নি, প্রথমে ছাত্রী পালিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনুপাতের পর আর পালায়নি, ছাত্র পালিয়েছে, ছাত্রী পালায়নি। তো ছাত্রীটা কত? দেখো ছাত্রী 1 ছিল, এখানে 5 হয়েছে, ছাত্রী তো একই থাকবে, তাহলে এখানে 5 গুণ করে দাও আর এটার সঙ্গে 1 গুণ করে দাও। দেখো 5 যদি এটা গুণ করে দাও তো 2 5 10 অনুপাত 5, আর 1 যদি এটা গুণ করো তো 1:5। এখানে দেখো ছাত্রী একই আছে, ওখানেও 5 এখানেও 5, ছাত্রী একই আছে। হ্যাঁ ছাত্র 10 থেকে 1 হয়েছে, কত কমেছে? 9 কমে গিয়েছে। আচ্ছা 9 কমে গিয়েছে তার মানে কত? এই যে 45 জন চলে গিয়েছে, তাহলে 9 এর মান হচ্ছে 45, 1 এর মান হবে 5। 1 এর মান যদি 5 হয় তাহলে বলো 5 এর মান কত? 5 এর মান 25। তো এটা তো 15 জন ছাত্রী পালিয়ে যাওয়ার পর, তাহলে আগে কত ছিল? 15 যোগ হয়ে যাবে, আগে ছিল 40 জন ছাত্রী, এখন 25 জন আছে। হ্যাঁ কি না? একদম সহি। হ্যাঁ স্যার। আচ্ছা আমাকে শুধু একটা কথা বলো, ছাত্র কত আছে? ছাত্র কত? যদি এখানে বলতো ছাত্র সংখ্যা কত তাহলে কত বের হতো? 50 ছিল, 45 জন চলে গেল, এখন বর্তমানে 5 জন। 50 জন। বাহ, ছাত্র ছিল 50 জন, অবশ্যই ছাত্র। এই যে 10 ভাগ দেখতে পাচ্ছ, 1 ভাগ তো 5, তাহলে 10 ভাগ 50, ছাত্র ছিল 50 জন। যদি বলে এখন ছাত্র কত তাহলে 1 ভাগ হবে 5 জন, তাই না? এভাবেও করা যায়। বলো এরপরে কত নম্বরের প্রবলেম? 13 নম্বর। তার আগে কারো কোন প্রবলেম আছে? স্যার 11টা দেখুন স্যার। 11 আর 13 এটাতে কি প্রবলেম ছিল? দেখো প্রথমে যে অনুপাতে ভাগ করার কথা সেটা দেখো, প্রথমে 1/2, 1/3 আর 1/4 এই অনুপাতে ভাগ করার কথা ছিল। তা এতে অনুপাতটা কত আসতো তাহলে তিনজনের? 6:4:3। অবশ্যই যদি কেউ না জানো তাদেরকে বলছি, লসাগু গুণ করতে পারো সবার সঙ্গে, কিংবা এই দুটি গুণ করলে প্রথমে পেয়ে যাবে, তারপর এই দুটি গুণ করলে দ্বিতীয়, মানে দ্বিতীয়টা বাদ দিয়ে বাকি দুটি গুণ করে দাও, এটা পাবে, আর তৃতীয়টা বাদ দিয়ে এই দুটি গুণ করে দাও, তাহলে তুমি তৃতীয়টা পেয়ে যাবে।
তার মানে সব থেকে বেশি পাওয়ার কথা ছিল প্রথম জনে, আর সব থেকে কম পাওয়ার কথা ছিল লাস্ট যে আছে তার। কিন্তু ভাগ করেছে কোন অনুপাতে? এই অনুপাতে, 2:3:4। তার মানে এখানে সব থেকে বেশি পাচ্ছে কে? সি। সি তো সব থেকে কম পাওয়ার কথা ছিল, কিন্তু এই অনুপাতে সব থেকে বেশি পাচ্ছে সি। তাহলে কে সব থেকে বেশি লাভবান হবে? মানে পি কিউ আর এর মধ্যে আর হবে, এটা পি, এটা কিউ, এটা আর। আর সব থেকে বেশি লাভবান হবে, বুঝতে পারছো? হ্যাঁ কিনা বলো? স্যার একটু বুঝতে পারলাম, আর বলুন। আরে এই অনুপাতে ভাগ হওয়ার কথা, মানে প্রথম জন পাবে 12 ভাগ, তারপরের জন পাবে 8 ভাগ, আর সব থেকে শেষে যে আর রয়েছে সে পাবে 6 ভাগ। তার মানে প্রথম যে ভাবে ভাগ হবে তাতে আর সব থেকে কম পাওয়ার কথা, আর সব থেকে বেশি পি পাবে। কিন্তু ভাগ করছে এই অনুপাতে, তো এই অনুপাতে পি সব থেকে কম পাচ্ছে আর সব থেকে বেশি পাচ্ছে। তাহলে লাভবানটা কে হচ্ছে সব থেকে বেশি? হ্যাঁ স্যার, পি। আর সব থেকে বেশি লাভবান হচ্ছে। হ্যাঁ আচ্ছা। সব থেকে কম পাওয়ার কথা ছিল ওর, কিন্তু ওই সব থেকে বেশি পাচ্ছে, আর সব থেকে বেশি লাভবান হবে। চলো 13 নম্বর। একটি মেলায় যাওয়ার সময় 4 বন্ধু এবিসিডি, যার কাছে 40, 50, 60 এবং 70 টাকা ছিল। এ খরচ করে 18 টাকা, বি খরচ করে 21 টাকা, সি খরচ করে 24 এবং ডি খরচ করে 27 টাকা। খরচের সমানুপাতে কে সর্বোচ্চ টাকা খরচ করেছে? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি। ধরো আমার কাছে আছে 50 টাকা, আর তোমার কাছে আছে 100 টাকা, ঠিক আছে? আমি খরচ করলাম 40 টাকা, আর তুমি খরচ করলে 60 টাকা। বলো খরচের অনুপাতে কে বেশি খরচ করেছে? স্যার 50-এর মধ্যে 40 যে বলেছে। 50-এর মধ্যে যে 40 করেছে, মানে 80% খরচ করেছে, আর এ 60% খরচ করেছে, ঠিক আছে? তো খরচ বেশি করেছে এই প্রথম জন। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে ইজি হয়ে যাবে অঙ্কটা। দেখো প্রথমে আছে এ, এর কাছে আছে 40 টাকা, কিন্তু খরচ করেছে কত? 18 টাকা, তাই না? বি এর কাছে আছে 50 টাকা, খরচ করেছে 21 টাকা। সি এর কাছে আছে 60 টাকা, খরচ করেছে 24 টাকা। ডি এর কাছে আছে 70 টাকা, খরচ করেছে 27 টাকা। কোন ভগ্নাংশটা বড়? যেটা বড় হবে সেটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে? প্রথমত দেখো নিচে শূন্য আছে, তো সব শূন্যগুলো কেটে দাও, কাটতে পারো। 18কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 4 16, 4.5 পাবে। 21কে 5 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, 4.2 পাবে। 24কে 6 দিয়ে ভাগ করে দাও, 4 পাবে। 27কে 7 দিয়ে 7 4 8, আচ্ছা 3 দশমিক সামথিং আসছে, 3 দশমিক সামথিং। সব থেকে বেশি খরচ করেছে কে? এ। এ সব থেকে বেশি খরচ করেছে খরচের সমানুপাতে, মানে যতটুকু তার কাছে আছে সেই অনুপাতে সব থেকে বেশি খরচ করেছে। বুঝতে পারলে ব্যাপারটা? আর স্যার এই যে শূন্যগুলো কাটলেন, সে এটা মানে কিভাবে কাটা যায় কাটা স্যার? যায়, কাটা যায়, একই সংখ্যা কাটা যায়। সবগুলো যদি 2 দিয়ে কাটা যায় তো 2 দিয়ে কাটতে পারো, সবগুলো যদি 5 দিয়ে কাটা যায় তো কাটতে পারো। তারপর স্যার উপরটা তো 3 দিয়ে কাটা যাচ্ছে সবগুলো স্যার। কাটো, আচ্ছা সমস্যা কি আছে? ঠিক আছে, বোঝা গেল সবার? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রবলেম আছে কোনো অঙ্কে? এইটা বাদ দিয়ে, এই 14টা এটা বাদ দিয়ে এটা করবো না। আর কারো প্রবলেম আছে কিছু? এটা বাদ দিয়ে, ওকে। স্যার একটা ওই ভাতাটা নিয়ে জানার ছিল। চলো সিম্পল ইন্টারেস্ট বলো। বলো 1 থেকে 5-এর মধ্যে কারো কোনো সমস্যা? স্যার 4-এরটা। 4-এরটা, ওকে। তার আগে কারো কোনো সমস্যা নেই? চারের কয় নম্বরটা? বলবেন আর
স্যার প্রথম একটাই স্যার। প্রথমটা করে দিয়েছি তো, প্রথমটা করে দিয়েছি, প্রবলেম হবে কেন? কত বছরে এত টাকার সুদ এটা হবে, সময় চেয়েছে, তো সময় বের করার নিয়ম কি? সুদ ইন্টু 100, নিচে হবে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, বাস। এইটুকু কাটাকাটি করতে পারো নি? 100 সঙ্গে দুটি শূন্য কেটে যাবে, 12 দিয়ে কেটে দাও, 12 7 84, 12 2 24, 72কে 12 দিয়ে ভাগ করলে 6। বলো আর কারো কোনো প্রবলেম? এখানে সুদ সুদ মানে সুদ বলা আছে, আসল বলা আছে, সুদের হার বলা আছে, সময়টা চেয়েছে, একটাই তো নিয়ম। টি মানে হচ্ছে কি? সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সুদের হার, বাস। বলো আর কারো কোনো প্রবলেম 5 থেকে 10-এর মধ্যে? বাহ, বলো 10 থেকে 15-এর মধ্যে কারো কোনো প্রবলেম? সরল সুদ বলে তোমাদের কারো কোনো প্রবলেম নেই, খুব ভালো কথা। 10 থেকে 15-এর মধ্যে কারো কোনো প্রবলেম রয়েছে? না স্যার। খুব ভালো। 15 থেকে লাস্ট অবধি বলো, শেষের দিকে কারো কোনো প্রবলেম আছে? 16 নম্বর স্যার। 16 নম্বর, বেশ। আর কারো? 16 নম্বরে কয়েকটা? দু একটা স্যার। 16 নম্বরের 2-1টা, ওকে। একটাই তো বাকি ছিল, একটা তো করেই দিয়েছিলাম, একটাই বাকি ছিল। বলেছে সুদের হার 50% বৃদ্ধি পায় কোনো এক মূলধন বার্ষিক 20% সহজ হারে 1 বছরে 100 টাকা। এই যে সুদের হারটা 50% বাড়ছে, এমন নয় যে 20% ছিল 50 বেড়ে 70% হলো, তা কিন্তু নয়। বলেছে কি সুদের হারটা 50% বাড়ছে, মানে আগে ছিল 20%, এখন 50%, মানে 20-র 50%, 10% বেড়ে গেল। বুঝতে পারলে? এই 20-র 50% সেটা হবে 10। তো 10%-এর সুদ কত পাচ্ছে? 160 টাকা। তার মানে 10% হচ্ছে 160 টাকা। তাহলে 100% কত? সেটা হবে কত? 1600 টাকা। দুই দিকে 10 গুণ করে দাও, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, খুব ভালো কথা যে সরল সুদে তোমাদের কোনো প্রবলেম নেই। বলো ঠিক আছে জটিল সুদ বলো। 1 থেকে 5-এর মধ্যে কারো কোনো প্রবলেম? স্যার 4টা। 4-এরটা কি আছে বলো তো? 4-এরটা স্যার বলছি। দেখে বলতে হবে? ঠিক আছে, করে দিচ্ছি। কোনটা 4-এর কোনটা? এইটা? এটা তো করে দিয়েছিলাম। এটা হ্যাঁ স্যার। 4-এর দুটোই তো আছে। আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছিলাম, যদি যদি প্রথমের সময় আর দ্বিতীয় সময়টা ডাবল বলে দেয়, ডাবল, এটার সঙ্গে যদি এটা ডাবল হয়ে যায়, তাহলে প্রথম টাকাটাকে 2 বার গুণ করবে উপরে, আর দ্বিতীয় টাকাটা নিচে বসিয়ে দেবে, বাস। এখানে 4টি শূন্য, এখানে 3টি, 4টি শূন্য কেটে দাও, 7 7 49 আর 2টি শূন্য, এটাই হবে অ্যান্সার। দেখেছিলে কি? তোমরা দেখোনি। তোমরা যদি দেখতে তাহলে এটা তো আমাকে জিজ্ঞেস করতে না। 4 নম্বরটা, কারণ এখানে 2 বছর 4 বছর ডাবল বলেছে। ডাবল বললে প্রথম টাকাটা উপরে 2 বার গুণ, আর দ্বিতীয় টাকাটা নিচে 1 বার, বাস। করতে পারোনি মানে তুমি অঙ্কটি দেখোনি, আন্দাজে বললে 4 নম্বরটা। বেশ, 5 থেকে 10-এর মধ্যে কারো কোনো প্রবলেম? বলো বলো বলো, 10-এর মধ্যে কোনো প্রবলেম নেই? 15-এর মধ্যে? স্যার 11টা। 11টা, ওকে। 11-এর কয় নম্বরটা? দুটোই আছে, একটা নিশ্চয়ই করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এইটা। ওকে। বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6 মাস অন্তর দেয় সুদে 2000 টাকা, কত বছর পর
সমল চক্রবৃদ্ধি 2420 টাকা হবে। দেখো 6 মাস অন্তর অন্তর সুদ দেয়, তার মানে পাওয়ারে যদি 1 আসে সেটা হবে 6 মাস, তাই না? কত বছর বলেছে, ওকে। পাওয়ারে যদি 2 আসে তার মানে হবে 12 মাস, পাওয়ারে যদি 3 আসে তার মানে হবে 18 মাস, পাওয়ারে যদি 4 আসে তার মানে হবে 24 মাস। কেন আমি বলছি? কারণ এই ধরনের যখনই সময় বের করতে বলবে তখন সুদ আসলকে আসল দিয়ে ভাগ করতে হয়, সুদ আসলকে আসল দিয়ে ভাগ করতে হয়। আমি বারবার শিখিয়েছি, যারা মন দিয়ে ক্লাস করেছো, প্র্যাকটিস করেছো, রিভিশন করেছো তারা বুঝতে পারবে। তো এটার সঙ্গে এটা কেটে দাও, 2 দিয়ে কাটলে এটা 100, এটা 2 দিয়ে কাটলে 121, তার মানে 11 ডিভাইডেড বাই 10, তার পাওয়ার হচ্ছে 2, তাই না? পাওয়ার যদি 2 হয় তার মানে কয় মাস? পাওয়ার 2 মানে এন এর মান 2, মানে 2 বার সুদ পাচ্ছে, 2 বার। আচ্ছা 2 বার যদি সুদ পায় তাহলে 6 মাস অন্তর অন্তর তো সুদ পায়, তো 2 বার 6 মাস মানে 12 মাস সুদ পেয়েছে। 12 মাস মানে হচ্ছে 1 বছর। এইটুকু হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার, আমি স্যার অপশন ধরে করছিলাম স্যার, ওই অপশন ধরে করলে পাগল হয়ে যাবে, অপশন ধরে করলে, অপশন ধরে করলে পাগল হয়ে যাবে, আসবে না, মাথা খারাপ হয়ে যাবে। ভাবতে হবে এন এর মানটা 2, অপশনে তুমি 1 বছর যদি ধরো তো এন এর মান 2 ধরতে হবে, 1.5 বছর ধরলে এন এর মান 3 ধরতে হবে, 2 বছর ধরলে এন এর মানটা 4 ধরতে হবে, এইভাবে করতে হবে, তবেই পারবে। স্যার এইভাবে ওইভাবে করছিলাম। না তাহলে তো হয়ে যাওয়ার কথা ছিল। চলো কোই বাত নেই, এখানে বুঝতে পেরেছি তো? হ্যাঁ স্যার। চলো 15 থেকে লাস্ট, কার কি প্রবলেম? স্যার 16 16, 16 বাইশ চক্র। ওকে চলো 16টায় যাই। 16 কোনটা? 3টে আছে, কোনটা? লাস্টেরটা। লাস্টেরটা। কোনো আসল 2 বছরের সমল চক্রবৃদ্ধি আসলের 4 গুণ হলে বার্ষিক সুদের হার কত? দেখো 2 বছরের 4 গুণ হয়েছে, তাই না? তো 4কে পাওয়ারে 2 আনার চেষ্টা করো, পাওয়ারে 2 আনতে হবে কারণ 4 গুণ হয়েছে। তো তাহলে প্রথমে কত পাবো? এটা 2 এর স্কোয়ার করলে আমি 4 গুণ পাই, তাই না? 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার। এই যে 2টা পেলে এটা হচ্ছে বেস, এই 2 এর সঙ্গে 100 গুণ, 2 এর সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ, বাস আমরা অ্যান্সার পেয়ে যাই। 200 থেকে 100 বিয়োগ করলে 100, 100%। তো সহজ ছিল তো। এর আগেরটা দেখো, 2 বছরে 2.5 গুণ, তো 2.5 গুণ, দশমিক তুলে দিলে আমরা নিচে কি পাবো? 100 পাবো। 2 বছর বলেছে মানে পাওয়ারে আমাকে 2 আনতে হবে, এটা দেখো 15 উপরে পাবো আর নিচে হবে 10, 15 স্কোয়ার হচ্ছে 225 আর 10-এর স্কোয়ার হচ্ছে 100, এইটা হচ্ছে বেস। তো বেসের সঙ্গে কি করতে হয়? 100 গুণ 100 বিয়োগ। দেখো এটা কাটাকাটি করলে আমরা 150 পাচ্ছি আর 100, 50% পাচ্ছি টোটাল কাটাকাটি করলে, তাই না? বা ভগ্নাংশ যদি আসে তাহলে এভাবে বলতে পারো 10 হচ্ছে আসল আর 15 হচ্ছে সুদ আসল, তার মানে 10 আসল হলে সুদ হবে 5, সুদ আসল 15 মানে সুদ হবে 5। তো 10-এ 5 100-তে কত? এখানেও তুমি পাবে 50%। হ্যাঁ স্যার, এইভাবে দেখিয়েছিলেন। হ্যাঁ বলো, আর কারো কোনো প্রবলেম আছে? 20টা 20 কয় নম্বরটা? স্যার লাস্টেরটা। তার আগের কারো কোনো প্রবলেম আছে? এটা বাদ দিয়ে 18 এক একটা স্যার। 18 একটা তো করে দিয়েছিলাম ভাই আমি, ঠিক আছে তাহলে। দেখো নি তুমি? আমার দেখা হয়নি। তাহলে তুমি কি করে বললে যে 18 একটা? রেকর্ডিংটা দেখেছিলাম। রেকর্ডের কথাই তো বলছি, রেকর্ডের কথা আমি করে দিয়েছি, ঠিক আছে তাহলে ওটা বাদ দিন। তাও করে দিচ্ছি তোমার বললে যখন, কিন্তু মন দাও, একটা কেয়ার করো, আমার কিছু না, পরে তোমরা এগুলো তো শিখতে তোমাকে হবে, তাই না? আমি তো শিখে নিয়েছি। 12,000 টাকা 5 বছরের সমল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়, বার্ষিক চক্রবৃদ্ধির হার একই হারে 20 বছরে কত হবে? দেখো সময় বলেছে 5 বছর আর দ্বিগুণ,
তো এখানে যেটা গুণ করলে 20 বছর হবে সেটাই এদিকে পাওয়ারে যাবে। এর সঙ্গে 4 গুণ করলে 20 বছর হয়, তাহলে সেই 4টা এখানে যাবে। তো 2 এর পাওয়ার 4 মানে 16 গুণ হবে, 20 বছরে 16 গুণ হবে, করে দিয়েছিলাম আমি। তাহলে দেখো টাকাটা ছিল 12,000 টাকা, 16 গুণ হলে কত হবে? তো 12,000 এর সঙ্গে 16 গুণ করে দাও, 1,92,000 টাকা। এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। চলো 20 নম্বরটা, 20 নম্বর দ্বিতীয়টা, তাই তো? আচ্ছা, পয়েন্ট দিয়েছে বলে সমস্যা। আচ্ছা, বলেছে কোনো মূলধন 5 বছরের সরল সুদে 60% বৃদ্ধি পায়। তো 2,000 টাকা ওই একই চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ওহো, আচ্ছা সুদ আমরা কত, সুদের হার আমরা বের করব। আমি দেখো করে দিয়েছিলাম একটা, বলেছিলাম যত পার্সেন্ট বলবে তাকে বছর দিয়ে ভাগ করে দেবে, পার্সেন্টেজ পেয়ে যাবে 12%। যেমন আগের অঙ্কটা ছিল 8 বছরে 100% হয়, তাহলে 100কে 8 দিয়ে ভাগ করে দাও, তার মানে কত হবে? 12.5%। এটা হবে সুদের হার। তো 8,000 টাকার 12.5% হারে 2 বছরের সুদ বের করতে আমি তোমাদেরকে বক্স মেথডে দেখিয়েছিলাম যে এরকম বক্স মেথড। 8,000 টাকা রয়েছে, এর 12.5% এখানে বসবে, 12.5% মানে কত হবে? 1,000 টাকা। এখানে 1,000 টাকা, এখানে হবে 1,000 টাকা। এই 1,000 টাকার 12.5% 125 টাকা এখানে হবে। টোটাল সুদ হবে এখানে 2,000 প্লাস 125, তার মানে 2,125 টাকা। অপশন ডি উত্তর। এটা করে দিয়েছিলাম। সেম এখানে অ্যাপ্লাই করো না, 12%, 2,000 টাকা রয়েছে, তো তুমি 2 বছরের জন্য বক্স মেথড এভাবে তৈরি করো। আছে 2,000 টাকা, এর 12% মানে কত হবে? 20 2 40, 240 টাকা হবে। এটাও হবে 240 টাকা। এই 240, আচ্ছা 12%, 120, হ্যাঁ, এই 120-র আবার 240-এর আবার 12% বের করো। 2.4, 24 12 কত হয়? 24 12 কত হবে গো? 12 4 48, 8, 12 2 24 আর 28, ওকে। 28.8 টাকা হবে 12%। তাহলে মোট কত হচ্ছে? 480 টাকা প্লাস 28.8 টাকা, যোগ করে দাও, টোটাল হবে 508.8 টাকা। এটাই অ্যান্সার। যেমনটা করেছিলাম আমি ফার্স্ট কোশ্চেনে, তেমনটা যদি এই কোশ্চেনে করতে অ্যান্সার পেয়ে যেতে। করনি বাড়িতে, বা চেষ্টা করে হয়নি। কেন হয়নি আমি বুঝতে পারছি না, হওয়ার তো কথা ছিল। ওকে, আর তোমরা এই কি বলে এটা কি ক্লাস ছিল, এগুলো কি ক্লাস বলে গো? ডাউট ক্লিয়ারিং। আর কি চাও? যদি চাও তাহলে দেবো, না হলে আমি সরাসরি যে এগুলো বাকি আছে সেগুলো বাকি এই করে তোমাদের কোর্স শেষ করে দেবো, ঠিক আছে? আর যদি বলো না ডাউট ক্লিয়ারিং করানো উচিত, করাবেন, তাহলে আমি করাবো। হ্যাঁ স্যার।